আল জাজিরা এটা নিয়ে বড় ধরনের নিউজ কভারেজ করেছে। সেখানে তারা বলছে এবারই প্রথম ইসলামিস্ট দল হিসেবে বাংলাদেশে কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসতে চলেছে। প্রায় 55 ভাগ চাকরি চলে যাচ্ছিল বিশেষ ঘরের দিকে, আর সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, সাধারণ মেধাবীদের কোনো জায়গায় ছিল না সেখানে। মেধার পরিবর্তে 55 ভাগ কোটাধারীদেরকে চাকরি দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা সরকার, আওয়ামী সরকার। দেশের উন্নয়নের প্রধান অন্তরায় কিন্তু দুর্নীতি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি দুরন্ত খবরের আজকের সংক্ষিপ্ত আলোচনায়। আজকে আমরা কথা বলতে চাই যে আমাদের এবারের যে সামিটটি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে পলিসি সামিট। অর্থাৎ জামাত ইসলামী যে পলিসিগুলো রাষ্ট্রের জন্য চিন্তা করেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে রাষ্ট্রনীতি চিন্তা করেছেন, সেই পলিসি সামিট অলরেডি উপস্থাপন করেছেন, অত্যন্ত স্মার্টলি উপস্থাপন করেছেন, এবং পৃথিবীর 30টি দেশের প্রতিনিধি এই সামিটে অংশ নিয়েছেন। তাদের সামনেই এটি উপস্থাপনা করা হয়। হোটেল সাবেক শেরাটন বা ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এই সামিটে 30টি দেশের প্রতিনিধির সামনে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত জামাত এই তাদের পরিকল্পনাগুলো, রাষ্ট্রচিন্তাগুলো, রাষ্ট্র পরিচালনার নীতিমালাগুলো উপস্থাপন করেন। জামাত ক্ষমতায় আসলে কিংবা না আসলেও কিভাবে রাষ্ট্র পরিচালনা হওয়া উচিত, কিভাবে জামাত ক্ষমতায় আসলে রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনার নীতি কি হবে, কোন দিকগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে ইত্যাদি সবকিছুই ডিটেল এখানে তুলে ধরা হয়েছে। বিদেশের সামনে ইংরেজি ভাষায় অত্যন্ত প্রাঞ্জলভাবে এটি উপস্থাপনা শেষে দেশে বিদেশে ব্যাপক সুনামও ইতিমধ্যে কুড়িয়েছেন জামাত। অলরেডি আল জাজিরা এটা নিয়ে বড় ধরনের নিউজ কভারেজ করেছে। সেখানে তারা বলছে এবারই প্রথম ইসলামিস্ট দল হিসেবে বাংলাদেশে কোনো দল রাষ্ট্র ক্ষমতায় আসতে চলেছে বা আসার চান্স তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে। এবং তাদের হেডলাইনটা ছিল জামাতকে এবার রাষ্ট্র পরিচালনা করতে পারবে। অর্থাৎ মোটামুটি একটা পজিটিভ ন্যারেটিভ কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতেও তৈরি হচ্ছে এবং হয়ে গেছে। তো এই যে রাষ্ট্র পরিচালনার নীতি ও রূপরেখা তারা উপস্থাপন করলেন, এর মধ্যে কি এমন আছে যার কারণে সবাই এটাকে নিয়ে প্রশংসা করছে কিংবা ভাবছে যে বাংলাদেশ নতুন কিছু পেতে যাচ্ছে, ভিন্ন কিছু পেতে যাচ্ছে, এবং বাংলাদেশ তার উন্নয়নের আসল যে সোপান, উন্নয়নের যে আসল লক্ষ্য সেটি অর্জন করতে যাচ্ছে। কয়েকটি ঘোষণা একটু আমরা অগোছালোভাবেই স্মরণ করি। সেটি হচ্ছে নাম্বার 1, বাংলাদেশের মানুষের মূল সমস্যা সেটি জামাত তার এই রাষ্ট্রচিন্তা, রীতি নীতি এবং রাষ্ট্র পরিচালনার নীতি ও রূপরেখার মধ্যে তারা অ্যাড্রেস করতে সক্ষম হয়েছেন। এর কারণ হচ্ছে তারা এই রূপরেখা দেওয়ার আগে সাধারণ মানুষের কাছে ওপেনলি মতামত চেয়েছিলেন একটি ওয়েব লিঙ্কের মাধ্যমে। এছাড়াও তারা বিভিন্ন সভা সমাবেশ করে তরুণদের কাছ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে, বিভিন্ন পেশার মানুষের কাছ থেকে তাদের প্রয়োজনের কথা এগুলো তারা জানার চেষ্টা করেছেন, এবং তারা এটাকে বলেছিলেন তাদের নির্বাচনী ইশতেহার তৈরির জন্য এগুলো জানা দরকার। মূলত সেই ইশতেহার এর অংশই হতে যাচ্ছে এই পলিসি সামিট। এবং এই সামিটে তারা যেই প্রবলেমগুলোকে, বাংলাদেশের মেইন যে প্রবলেমগুলো তারা অ্যাড্রেস করেছেন সেগুলোকে তারা এখানে তুলে এনেছেন। নাম্বার 1, বাংলাদেশের আজকের যে নতুন পরিবেশ আমরা দেখছি, এটি আসলে একটি গণ অভ্যুত্থানের ফলাফল। আর এই গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল বা সম্ভব হয়েছিল ছাত্রদের কারণে। ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে স্বৈর শাসককে শেষ পর্যন্ত বিদায় করতে বাধ্য হয়েছে। কারণ কি ছিল? কারণ ছিল একদিকে বেকারত্বের চরম দুর্দশা, বেকারত্বের কারণে ছাত্র সমাজের নাভিশ্বাস, লক্ষ লক্ষ যুবক বের হয় কিন্তু তাদের চাকরি পায় না। অন্যদিকে ক্রিম চাকরিগুলো, দামি চাকরিগুলো, সোনার হরিণ চাকরিগুলো, সরকারি চাকরিগুলো একটা বিশেষ গোষ্ঠীর কাছে আটকে গিয়েছিল। কোটার নামে প্রায় 55 ভাগ চাকরি চলে যাচ্ছিল বিশেষ ঘরের দিকে, আর সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা, সাধারণ মেধাবীদের কোনো জায়গায় ছিল না সেখানে। মেধার পরিবর্তে 55 ভাগ
কোটাধারীদেরকে চাকরি দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা সরকার, আওয়ামী সরকার, যার ফলশ্রুতিতে একটি বিশাল জনগোষ্ঠী, বিশাল ছাত্র সমাজ এর বিরুদ্ধে ধীরে 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 জেগে ওঠে। প্রথম দিকে যখনই তারা এই কোটার বিরোধিতা করতে গিয়েছে, তাদেরকে জামাত শিবির বলে তুচ্ছতাচ্ছিল্য করে ট্যাগ দিয়ে সরিয়ে দিয়েছিল। কারণ এই কোটার মূল অংশটাই ছিল, সবচেয়ে বড় পোর্শনটাই ছিল মুক্তিযুদ্ধ কোটা। মুক্তিযুদ্ধ কোটা এমন একটি মানে অবিচার এবং অন্যায়মূলক, বৈষম্যমূলক মানে কোটা ছিল, যেটি মানে বলে ভাষায় বোঝা যাবে না, ভাষায় প্রকাশ করার মতো না। স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধ কারা, আজ পর্যন্ত সেটাই ডিফাইন না সঠিকভাবে। তার মধ্যে কারা অস্ত্রধারী মুক্তিযোদ্ধা ছিল, কারা ফ্রন্টলাইনের মুক্তিযোদ্ধা ছিল। এমন মুক্তিযোদ্ধা রয়ে গেছেন যারা এক গ্লাস পানি খাওয়াইছে, তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে সেই মুক্তিযোদ্ধাদের সন্তানের পর নাতিপুতিরা পর্যন্ত চাকরি পাচ্ছে, সরকারি চাকরি পাচ্ছে, যেই চাকরিগুলোতে মেধাবী ছাত্রদের দরকার। অথচ মেধাবীরা চাকরি না পেয়ে পাচ্ছে ওই যে পানি খাওয়াইছিল মুক্তিযুদ্ধের সময়। এর পাশাপাশি দেখা গেল অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটধারী মানুষ আছে যারা এই ভাতা পাচ্ছেন। তারা মারা গেলে তাদের স্ত্রীরা পাচ্ছেন, স্ত্রী মারা গেলে সন্তান পাচ্ছেন, সন্তান এরপরে ভাতা তো পাচ্ছে, সন্তানের পাচ্ছে হলো চাকরি, সন্তানের পর তাদের সন্তানরা চাকরি পাচ্ছে। তার মানে একটা গোষ্ঠী পুরো চাকরি বাজারটাকে একেবারে এককভাবে দখল করে নিয়েছে। তাহলে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা বাদ দিয়ে বাকি যারা আছে তারা কি বাংলাদেশের নাগরিক না? তারা মেধার লড়াই বা লেখাপড়া করে করবেটা কি? তাদের বাপ দাদারা তো মুক্তিযুদ্ধ করে নাই, তাহলে আর তাদের বাংলাদেশে থাকার দরকার নাই, তাদের আর সরকারি চাকরির জন্য লড়াই করার দরকার নাই, সরকারি চাকরি পাওয়ার দরকার নেই। চলে যাচ্ছে কোটাতে চাকরি, আর চলে যাচ্ছে দলীয় ভাবে বিবেচনায়। তাহলে বাংলাদেশের আর লেখাপড়া মানুষের দরকারটা কি? জনগণ থাকার দরকার কি? ওই একটা দল তারা মুক্তিযোদ্ধা হিসেবে অর্ধেক খাবে, 55 ভাগ খাবে, আর বাকি 45 ভাগ তারা তাদের দলীয় কোটায় নিয়োগ দিয়ে বাস পুরো দেশটা তাদের। ঠিক এইরকম একটি দেশের পরিস্থিতি যখন তৈরি হয়েছিল, তখন এই ছাত্র সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনের নামে, কোটা সংস্কার আন্দোলনের নামে রাস্তায় নেমে এই সরকারকে উৎখাত করে। ঠিক এরই পরিপ্রেক্ষিতে আজকে যে একটি ন্যায্যতা ভিত্তিক সরকার গঠিত হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি নির্বাচন যখন হতে যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে জামাত তার পরিকল্পনাগুলো মানুষের সামনে তুলে ধরলেন। এবং সেই পরিকল্পনার মধ্যে এই ছাত্রদের জন্য একটি বড় সুখবর হচ্ছে যে তারা গ্রাজুয়েশন করার পর, গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার পর, হাতে পাওয়ার পর, অর্থাৎ শিক্ষা জীবন গ্রাজুয়েট পর্যন্ত শেষ করার পরেই তারা 2 বছরের জন্য চাকরির পড়ালেখা কিংবা বেকারত্বের সময়কালটাকে যেন হতাশায় না কাটে। বিশেষ করে এই সময়টা আসলে চাকরির প্রস্তুতির সময়। ছাত্র মানে সকলেই জানেন যে এই ব্যাপারটা আসলে তাদের জন্য অনিবার্য, যে লেখাপড়ার পরই হয়তো তারা যদি চাকরিতে ঢুকতে পারেন খুব ভালো, আর না পারলেও চাকরির জন্য যে পড়ালেখাটা প্রয়োজন হয়, বিসিএস কিংবা ব্যাংক কিংবা প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য, অর্থাৎ সরকারি চাকরির জন্য একটা ব্যাপক ধরনের পড়ালেখা তাদের প্রয়োজন হয়, কিংবা ভালো চাকরির জন্য, ব্যাংকের চাকরির জন্য তাদের ব্যাপক সময় লাগে একটা পড়ালেখা প্রস্তুতি নিতে। কিন্তু এই সময়টাই তারা যে কোনো একটা মানে এমন একটা চাকরিতে ঢুকে পড়েন যেটাতে আসলে মানে ডিসকমফোর্টেবল, তাদের জন্য কোনোভাবে কমফোর্টেবল নয়, এরকম একটা জোনে তারা ঢুকে পড়েন এবং তারা হতাশ হয়ে পড়েন। মেধাবীর অনেকেই এইখানে এসেই শেষ পর্যন্ত পথচ্যুত হয়ে যায় এবং তারা তাদের সে মেধাকে আর দেশের জন্য কাজে লাগাতে পারেন না। দেখা যায় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পেছনে সরকারের প্রায় মাসিক ব্যয় আছে 30 থেকে 50 হাজার টাকা, অথচ সেই শিক্ষার্থী অড জব করে তার জীবন নির্বাহ করছে, যেখানে সে বেতন পাচ্ছে 8-10 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা। অর্থাৎ তাকে যে কারণে রাষ্ট্র এতদিন এতগুলো টাকা খরচ করে পড়ালেখা করেছে, রাষ্ট্র তার কাছ থেকে কোনো সুবিধা নিতে পারছে না, বেনিফিট নিতে পারছে না, আবার সেও তার পরিবারের জন্য, তার নিজের জন্য কিছু করতে পারছে না। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, ঠিক এই পরিস্থিতিটার জন্যই যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের ফলশ্রুতিতে যে এখন নতুন সরকার আসতে যাচ্ছে বা নির্বাচন হতে যাচ্ছে, তার প্রাক্কালে জামাত যে পরিকল্পনা দিয়েছেন, সেখানে 5 লক্ষ শিক্ষার্থীকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর প্রতি মাসে 10,000 করে টাকা দেওয়া হবে, যেন তারা তাদের এই 2টা বছরের মধ্যে তারা চাকরি পেতে পারে, চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে পারে, প্রস্তুতি নিতে পারে, তাদের হতাশায় যেন ঘিরে না ধরে। একবার ভেবে দেখেন যে আপনার সন্তানও কিন্তু তাদের একজন হতে পারে, যার লেখাপড়ার পর আপনাকে আর কোনো চিন্তা করতে হচ্ছে না তার ভবিষ্যৎ নিয়ে।
সে দিন রাত পরিশ্রম করবে চাকরির পড়াশোনা করার জন্য, কিংবা চাকরির জন্য সে ট্রাই করবে। 10,000 টাকা সে প্রতি মাসে পাবে, এবং এইভাবে পাবে সে 2 বছর। এই 2 বছরের মধ্যে মোটামুটি যে মেধাবী সে একটা চাকরি পেয়ে যাবে। যদি আজকের যেভাবে এখন নতুন নতুন বাজার সৃষ্টি হয়েছে চাকরি, কোটা প্রথা বাতিল করে কোটা কমিয়ে নতুন যে চাকরির বাজার তৈরি হচ্ছে, তাতে তার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। 2 বছরের মধ্যে চাকরি পাওয়ার পর সেটা, এই যে 10,000 করে টাকা সে পাচ্ছে, এই টাকাটা সে ধাপে ধাপে ফেরত দেবে রাষ্ট্রকে। প্রত্যেকটা মানুষের যার আত্মসম্মান বোধ আছে, সে কখনোই দান খয়রাত পছন্দ করে না। সে সবসময় আশা করে যে টাকা বা তার চেয়ে বেশি টাকা আমি একদিন ফেরত দিব। এটা তার আত্মসম্মানের ব্যাপার। এবং সেই ব্যবস্থাটাই এই জামাত ইসলামী তাদেরকে সুযোগ দিচ্ছে যে তোমরা এই টাকাটা আস্তে আস্তে আবার রাষ্ট্রকে ফেরত দিবে। রাষ্ট্র আবার এই টাকাটা দিয়েই আবার অন্যদেরকে অর্গানাইজ করে তাদেরকে দেবে। অর্থাৎ মোটামুটি 1-2 বার রাষ্ট্র ভর্তুকি দেওয়ার পর, এরপর ঠিক স্বয়ংক্রিয়ভাবে 2 বছর পর 5 লাখ লোক চাকরি পাবে। তারা তাদের টাকাটা ফেরত দিতে শুরু করবে। সেই টাকাটাই আবার নতুন প্রজন্মের বেকারদের কাছে যেতে থাকবে। এই চমৎকার একটা সাইক্লিং তারা সিস্টেম তৈরি করে ফেলেছে, চিন্তা করেছে, এবং সেটি তারা সামিটে তুলে ধরেছে। এরপর আছে নারীদের জন্য তাদের বিশেষ কিছু অফার আছে। 1 নম্বর ছিল যে নারীর জন্য কর্মঘণ্টা কমানো। এটা নারীদের জন্য একটা দুর্দান্ত অফার। বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, কিন্তু নারীরা সে কর্মসংস্থানে যুক্ত হতে পারে না বা হয় না, কারণ তাদের স্বামীরা চাকরি করে বা তাদের পিতারা ধনী। অর্থাৎ এমন কিছু পরিবারের ছেলে মেয়েরা শিক্ষার্থী হয়, বিশেষ করে মেয়েরা শিক্ষিত হয় যে তারা দেশের জন্য আর কোনো কাজ বা চাকরি করে না। চাকরি যেমন আপনার প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন কিন্তু রাষ্ট্রের। অনেকে এটা জানেই না, বাংলাদেশের মানুষ তো জানেই না, এটা বোঝেই না। সে ভাবে যে সে তার নিজের জন্য চাকরি করছেন। না, এবার চাকরিটা আপনার চেয়ে আপনার রাষ্ট্রের বেশি প্রয়োজন। আপনি দেশকে সেবা দিচ্ছেন, সার্ভিস দিচ্ছেন, এর নাম চাকরি। সুইডেনের একটা গবেষণায় দেখা গেছে যে সেখানে যে নারীরা মেডিকেলে পড়াশোনা করে, তাদের এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকে যে তারা এই মেডিকেলে পড়াশোনা করে এসে আর মেডিকেল জবে তারা জয়েন করছে না। তাতে টাকা পয়সার দরকার হয় না। কিন্তু আপনি যে ডাক্তার হলেন, মেডিকেলে পড়ালেখা করলেন, আপনার পেছনে তো সরকারের ব্যয় আছে। ওই যে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটি কি আপনি বানিয়েছেন? আপনার বাবা বানিয়েছে? নো, সেটি সরকার বানিয়েছে। আপনিও এখান থেকে মেডিকেলে মানে এমবিবিএস পাশ করে বা মেডিকেল থেকে পড়ে এসে আপনি চিকিৎসা সেবা দিবেন এই রাষ্ট্রের জনগণকে। কিন্তু আপনি যখন সে সেবা দিচ্ছেন না, চাকরি করছেন না, তখন সেটি রাষ্ট্রের লস, ক্ষতি। এমনকি তারা শেষ পর্যন্ত আইন করতে বাধ্য হয় যে মেয়েদেরকে তারা মেডিকেলে আর ভর্তি করবে না, কারণ তারা অন্যের বউ হয়ে যাচ্ছে, স্ত্রী হয়ে যাচ্ছে, তাদের আর চাকরির প্রয়োজন পড়ছে না। সুইডেনের মতো আইন বাংলাদেশে তার করছে না। বাংলাদেশে যেটা করেছে, বাংলাদেশেও অনেক নারী আছেন যারা ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করেছেন। এখন ইউনিভার্সিটি গুলোতে নারী শিক্ষার্থীর হার পুরুষদের চেয়ে কোথাও কোথাও বেশি, আর কোথাও কোথাও প্রায় সমান। তো এই যে নারীদের শিক্ষার হার বাড়ছে, তাহলে তাদেরকে ঠিক সেম হারে যদি কর্মসংস্থানে না আনা যায়, সেটি কিন্তু রাষ্ট্রের জন্য অনেক বড় একটা লস। এটা চিন্তা করেই নারীদেরকে কর্মসংস্থানে আরো বেশি যুক্ত করার জন্য জামাত ইসলামী অফার দিয়েছিল। তাদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে, 5 ঘন্টা করা হবে। অনেকে ধারণা করেছেন তাদের বেতন কমে যাবে। না, বাইরের রাষ্ট্রগুলোতে কর্মঘণ্টা ঘন্টা ব্যাপী আছে। আপনি 1 ঘন্টা কাজ করলে 1 ঘন্টার বেতন পাবেন, 2 ঘন্টা কাজ করলে 2 ঘন্টার বেতন পাবেন, 4 ঘন্টার কাজ করলে 4 ঘন্টার বেতন পাবেন। এমন অনেক কাজ আছে যেখানে ফুল টাইমারের দরকার হয় না। এমন অনেক কর্মক্ষেত্র আছে যেখানে ফুল টাইমের প্রয়োজন হয় না, পার্ট টাইম দিয়ে কাজ করা যায়। অর্থাৎ একজন লোক 4 ঘন্টা কাজ করবে, সে 4 ঘন্টার বেতন নিবে। অথচ তাকে ফুল টাইমের বেতন দিয়ে দেখা গেল যে তার কাজ 5 ঘন্টা বা 4 ঘন্টা, কিন্তু তাকে ফুল টাইম বেতন দিতে হচ্ছে। এরকম বহু জায়গা আছে। আবার এর চেয়ে বড় সমস্যা হচ্ছে, এমন অনেক ব্যক্তি আছেন শুধুমাত্র 8 ঘন্টা তার বাইরে কাজ করতে হবে তার সংসার ফেলে রেখে। এমন নারীরা আছেন যারা এই কারণে চাকরি করতে চান না। এর সংখ্যা অনেক বেশি। চাকরি করাই মানে 8 ঘন্টার জন্য সে ঘরের বাইরে চলে যাওয়া, তার সন্তান লালন পালনের দায়, তার সংসার চালানোর দায়, কোনো কিছুই আর তার দ্বারা হয় না। এবং এই লোডগুলো বেশি বলে মেয়েদের বেশিরভাগ ঝুঁকে যায়, মানে স্কুলমুখী হয়ে যায়, স্কুলে চাকরি করে, বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডিগ্রি অর্জন করেও শেষ পর্যন্ত তারা একটা ছোটখাটো কিন্ডারগার্টেন স্কুলে ঢুকে তাদের কোনো রকম একটা চাকরি করে তাদের ফ্যামিলিকে সহযোগিতা করে। কিন্তু এরকম কয়টা চাকরি তাদের হবে? সেও তো পুরুষের সমান একটি ভালো জায়গা, বড় প্রতিষ্ঠানে কিংবা সার্ভিস দিতে পারে, যদি তাকে রাষ্ট্র সেই ধরনের সুযোগ করে দেয়। যে নারী ঘরেও সময় দিবে, আবার বাইরেও যদি সে পুরুষের সমান সময় দেয়, তাহলে নারীর প্রতি কি অবিচারটা বেশি হলো না?
ঠিক একই চিন্তা করে তারা এমন ব্যবস্থা রেখেছে, ফুল টাইম যারা করতে চাইবে করবে, আর কিছু পার্ট টাইম বা হাফ টাইম বা অর্ধেক সময়ের চাকরি থাকবে, যেগুলোতে এই নারীদেরকে তুলে আনতে পারবে। আবার ধরেন যেখানে 5 ঘন্টা বা 4 ঘন্টা করে যদি কর্মঘণ্টা করা হয়, তাহলে একই জায়গায় 2জন করে নারী অন্তর্ভুক্ত হতে পারছে। 2জন করে যদি নারী অন্তর্ভুক্ত হয়, তাহলে অটোমেটিক্যালি নারীদের কর্মসংস্থান বেড়ে যাচ্ছে। এই কর্মসংস্থান বেড়ে যাওয়াটা অনেকের জন্য উপকার। নারী ও পুরুষ যখন একসঙ্গে চাকরি করে, অত টাকারও তাদের প্রয়োজন হয় না। মোটামুটি 2জনেরই এমন একটা অ্যামাউন্ট দরকার যেটা তাদের সংসার চলতে পারে। কাউকে অধিকতর তার পেছনে বিনিয়োগ করে তার টাকা ব্যাংকে জমা হবে, আরেকটা পরিবার না খেয়ে মারা যাবে বা না খেয়ে থাকবে, পথে বসবে, এই রকম সমাজ ব্যবস্থা আসলে নিরাপদ নয়। এটাকে আর্থিক নিরাপদ রাষ্ট্র বলে না। এই জন্য এরকম একটি ব্যালেন্স দরকার, যে স্বামী তার একটা উপার্জন করবে, স্ত্রীও কিছু উপার্জন করে তার নিজের হাত খরচ কিংবা তার যে খরচাদি সেটা মেনটেন করবে, অথবা স্বামীকে সহযোগিতা করবে। উপরন্তু একই কাজ করে একই জায়গায় হয়তো আরেকজন নারীর অন্তর্ভুক্তি হবে এবং সেও তার সংসারকে সহযোগিতা করবে। একটা পুরো লোডটা একজন নারীকে না দিয়ে সেই লোডটা 2জন নারীকে ভাগ করে দেওয়া। সাক্ষীর ক্ষেত্রে আমরা দেখি একজন পুরুষ সাক্ষীর জন্য বদলে 2জন নারী সাক্ষীকে ইসলাম সমর্থন করছে। একইভাবে একজন পুরুষের সমান 2জন নারী কর্মী যদি কর্মসংস্থানে যোগ দেয়, তাহলে সেটি অবশ্যই পরিবেশের জন্য ভালো হবে। এর বাইরে এইবার এই সামিটে জামাত যেই পলিসির কথা উল্লেখ করেছে, সেটি হচ্ছে যে নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বৃহৎ বা দক্ষিণ এশিয়ার বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় করবে। এবং কাদেরকে নিয়ে করবে? সেই 2টা বড় বিশ্ববিদ্যালয় কলেজকে নিয়ে করবে। একটা হচ্ছে ইডেন এবং আরেকটা হচ্ছে বদরুন্নেসা। নারীদের জন্য একটা বড় বিশ্ববিদ্যালয় হবে, যেখানে নারীরা নারীদের মতো করে সুন্দর পরিবেশ পাবে এবং তারা এই দেশের জন্য ভূমিকা রাখতে পারবে, পরিবারের জন্য ভূমিকা রাখতে পারবে। 6টা নীতিগত থিম জামাত ঘোষণা করেছে। এক হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্র তারা গঠন করবে। এখানে কোনো দুর্নীতি করা যাবে না বা দুঃশাসন চালানো যাবে না। এই রাষ্ট্রে নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, দলীয় ক্যাডার নিয়োগ হবে না, প্রশ্নপত্র ফাঁস হবে না। এইরকম সুন্দর একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি, এবং কেউ ক্ষমতার ভারসাম্যহীন ক্ষমতা থাকবে না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা এরপর মন্ত্রী, এমপিদের মধ্যে ক্ষমতার একটা সুন্দর ভারসাম্য তৈরি করা হবে। প্রশাসনের মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রশাসন যেন কোনো অবস্থাতে অপরাধ করে পার পেয়ে না যায়। প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক কিংবা অন্য মন্ত্রী হোক, এমপি হোক, প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে, এরকম একটি রাষ্ট্র ব্যবস্থার পরিকল্পনা তারা পেশ করেছে। তারপর এরপর আরেকটি থিম ছিল দুর্নীতিমুক্ত অর্থনীতি ও ন্যায়ভিত্তিক উন্নয়ন। বাংলাদেশের প্রধান সমস্যা, অর্থনৈতিক সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতির টাকাগুলো দেশে রাখা যায় না, কারণ যে কোনো সময় সরকার আবার তাদের উপর খড়গহস্ত হইতে পারে। এই কারণে তারা এগুলো বিদেশেই পাচার করে দেয়। দুর্নীতি হলে সে টাকা বিদেশে পাচার হবেই। যদি দুর্নীতি করতো কিন্তু বিদেশে পাচার না করতো, তাহলেও দেশের এত বড় ক্ষতি হতো না। অন্য ক্ষতি হতো, কিন্তু এত বড় ক্ষতিটা যখন দেশের বাইরে চলে যায়, এই দুর্নীতিকে প্রতিরোধ করা গেলে বাংলাদেশের যে কোনো বড় ধরনের উন্নয়ন করা সম্ভব। এই যে আমরা শুনে থাকি যে 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, ভাবতে পারেন 2 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশের কি পরিমাণ উন্নয়ন করা সম্ভব। একবার শুধু কল্পনা করেন যে তাহলে এই 2 লক্ষ কোটি টাকা যদি পাচার না হতো, বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশে কয়টা পদ্মা সেতু করা যেত। আজকে ভোলা বরিশাল সেতু নিয়ে এত কথা হচ্ছে। তারেক রহমান 20,000 কোটি টাকার, তার একটা মামলার পরিমাণ হচ্ছে 20,000 কোটি টাকার দুর্নীতির মামলা। এই 20,000 কোটি টাকা আবার 36,000 কোটি টাকা নাকি সিঙ্গাপুর থেকে কোকর, মানে তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকর দুর্নীতি করার টাকা পাচার করা নাকি বাংলাদেশে ফিরে আনছে শেখ হাসিনা। তো এই যে সিঙ্গাপুর থেকে টাকা ফেরত আসছে, এরকম একটা অ্যামাউন্ট দিয়েই তো ভোলা বরিশাল সেতু কিংবা পদ্মা সেতু হতে পারে। দেশের উন্নয়নের প্রধান অন্তরায় কিন্তু দুর্নীতি। আবার এই উন্নয়ন কার্যক্রমগুলো হাতে নেওয়া হয় দুর্নীতির উদ্দেশ্য নিয়ে। এক পদ্মা সেতুর ব্যাপারে অনেক কথাই শোনা যায় যে সেটি খরচ অর্ধেকেও সম্ভব ছিল, তাহলে বাকিটা করেছে আসলে দুর্নীতি। কর্ণফুলী টানেল নিয়ে এই এই 15 বছর এই যে দুর্নীতি করেছে এগুলো উন্নয়নের নামে, সেই টাকাগুলো পাচার করে দেশকে একেবারে অর্থনীতি জিরোতে নিয়ে আসছিল। 3 অথবা 2 মিলিয়ন ডলারে নিয়ে এসেছিল বাংলাদেশের রিজার্ভকে। সেটিকে এখন 30 বিলিয়ন ডলারে পরিণত করেছে এই বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা। এই অর্থনীতিকে যদি আমাদের স্বাবলম্বী করতে হয়, নিরাপদ করতে হয়, তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত হইতে হবে, করতে হবে। এবং সেই ব্যাপারেও জামাত তার পরিকল্পনাগুলো এই সামিটে উল্লেখ করেছে। শিক্ষা সংস্কারের
পরিকল্পনাগুলো, যেটা একটা বললাম যে বদরুন্নেসা এবং ইডেনকে একত্রিত করে একটা বৃহৎ বিশ্ববিদ্যালয় তৈরি করা, এশিয়ার মধ্যে বিখ্যাত বড় বিশ্ববিদ্যালয় তৈরি করা, এছাড়াও ছাত্রদের শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজানো যেন তারা শিক্ষা জীবন শেষ করেই চাকরিতে ঢুকতে পারে এবং উদ্যোক্তা হতে পারে। এরপর স্বাস্থ্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কিছু উদ্যোগ নিয়েছে। তাদের কিছু পলিসি আছে, তার মধ্যে হচ্ছে দরিদ্রদেরকে ফ্রি মেডিকেল কার্ড থাকবে, তাদের একেবারে সকল চিকিৎসা ফ্রি পাবে। আবার 5 বছরের শিশু পর্যন্ত, শিশুদের বয়স 5 বছর পর্যন্ত শিশুরা তাদের চিকিৎসা ফ্রি পাবে, এবং 65 বছরের ঊর্ধ্বে যারা চলে গেছে বয়স হবে তারাও আবার একটা ফ্রি চিকিৎসা সুবিধা পাবে। এছাড়া ফ্রিল্যান্সার তৈরি করবে, প্রায় 15 লক্ষ ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগের কথা আছে। যুবকদেরকে কর্মসংস্থান বাড়ানোর জন্য তাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করা আইটি প্রশিক্ষণের আওতায় আনা হবে প্রায় 1 লক্ষের বেশি মানুষকে, আর 15 লক্ষের বেশি মানুষকে ফ্রিল্যান্সার বানানো হবে। কেন, কি করবে এরা? আজকে মনে করেন যে উদ্যোগটি নিয়ে কথা আমরা অনেকবার ভাবতাম, যে আজকে যারা বাংলাদেশে বসে রেমিটেন্স আহরণ করছেন, একদল হচ্ছে বিদেশে বসে রেমিটেন্স আহরণ করছে, যাদের রেমিটেন্সের সোল প্রপোর্শনটা প্রায় বলতে গেলে বিদেশি খরচ হয়ে যায়। যিনি আমেরিকায় থাকেন তার মাসিক খরচ যদি 5 লাখ টাকা হয়, তাহলে এই 5 লাখ টাকা তো সে আর দেশে পাঠাতে পারে না। 5 লাখ টাকা কেন বলছি, কারণ তাদের যদি 1 কেজি আলুর দাম $5 হয়, কিংবা 1 কেজি চালের দাম যদি $10 হয়, তাহলে বাংলাদেশি টাকা কিন্তু সেটা অনেক বড় অ্যামাউন্ট। অতএব তাদের সেখানে জীবন নির্বাহের জন্য একটা বড় অংশ তাদের খরচ করে ফেলতে হয়। কিন্তু সেই টাকাটাই যদি সে দেশে বসে রোজগার করতে পারে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, দেশে বসে বিদেশের কাজ করতে পারে। এখন এমন ধরনের সুযোগ অনেক তৈরি হয়ে গেছে। এই সুযোগগুলোকে আরো বেশি পপুলার করা, পরিচিত করে তোলা, এবং এগুলো করার জন্য ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া, সংঘবদ্ধভাবে কিছু লোককে টেনে আনা। এক ইউটিউবিং এর মাধ্যমে যদি মনে করেন যে 15 লক্ষ ইউটিউবার যদি তৈরি হয়, একজন ইউটিউবারের এমনও আছে যারা মাসে 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম করছেন, তাহলে এইরকম 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ ইউটিউবার যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা করেও বিদেশের এই রেমিটেন্স গুলো আহরণ করেন, তাহলে চিন্তা করেন যে বিদেশে আর আমাদের শ্রমিক পাঠানোই লাগবে না। জীবনের ঝুঁকি নিয়ে কারো বিদেশে যেতে হবে না। বিদেশে যাবে, ভালো ভালো ডিগ্রি অর্জন করবে, তারপর তারা দেশে এসে তাদের জীবন নির্বাহ করবে, মেধা পাচার আর হবে না। প্লাস বাংলাদেশে বসেই বিদেশি টাকা ইনকাম করবে, রেমিটেন্স আহরণ করবে। বাংলাদেশ সবচেয়ে বেশি স্বাবলম্বী হয় রেমিটেন্সের মাধ্যমে। মনে করেন আপনার 5 শতক জায়গা আছে, আপনি 3 শতক জায়গা উন্নয়ন করবেন, তখন কি করতে হবে? আপনার 2 শতক জায়গার গর্ত করে আপনার 3 শতক জায়গার উন্নয়ন করতে হবে, ভরাট করতে হবে। তাহলে আপনার 2 শতক জায়গা তো গর্ত হয়ে গেল। এই গর্ত ভরাট করতে হলে আপনার জায়গা থেকে, বাইরের কোনো জায়গা থেকে এনে আপনাকে ভরাট করতে হবে। এটা কিন্তু আর নয় আপনাকে আবার আপনার ওই 3 শতক জায়গার একটা জায়গা থেকে আবার এটা ভরাট করতে হবে, অথবা এটা কখনোই ভরাট হবে না। তো রেমিটেন্সটা হচ্ছে সেই বাইরের জায়গা, যেটা আপনি বাইরে থেকে টাকা এনে আপনার ক্ষতিটা পূরণ করবেন, গর্তটা পূরণ করবেন। অর্থাৎ রেমিটেন্স যে বাংলাদেশের জন্য কয়েকভাবেই অর্থনীতি ভূমিকা রাখে, এসব চিন্তা করেই রেমিটেন্স আহরণের আরো কিছু পথ আমরা দেখলাম এই সামিটে অ্যাড্রেসিং করেছে। এবং এটি যদি সম্ভব, এটি আশা করি অবশ্যই তারা সবগুলোই বাস্তব ভিত্তিক দিয়েছে। এবং যদি এবার কোনোভাবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে, দাঁড়িপাল্লায় ক্ষমতায় আসে, অর্থাৎ একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা কাঠামো তৈরি হয়, দুর্নীতি বিরোধী কোনো শক্তি বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে ঢুকতে পারে, দেন বাংলাদেশের মানুষের ভাগ্য খুলে যাবে। এটাই আমাদের প্রত্যাশা। এই সামিট হওয়ার পর এবং জামাতের এই ঘোষণাগুলো পাওয়ার পর আমাদের মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে। আমি ব্যক্তিগতভাবে কি লাভবান হব, তার চেয়ে বড় প্রয়োজন হচ্ছে, বড় চাওয়া হচ্ছে আমাদের প্রজন্ম, আমাদের দেশের মানুষ যেন সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে। এবং তাদেরকে এই এই আস্থাটুকু অন্তত পেতে হবে যে কোনো দলবাজি কিংবা অমুকের পেছনে, তমুক নেতার পেছনে না ঘুরে পুরো বাংলাদেশ যেন সুন্দরভাবে চলতে পারে, তার জন্য এমন শাসককে বেছে নেওয়া। সবার প্রতি সে আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।